ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানাই। নমস্কার জানাই ভক্তবৃন্দ আপনাদেরও। জগৎজননী মা সারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সময়টা 1898 খ্রিস্টাব্দ। বেলুড় মঠ তখন সবে একটু একটু করে তৈরি হচ্ছে। নীলাম্বরবাবুর বাগান বাড়িতেই তখন মঠ, বাড়িটি তখন ভাড়া করা। স্বামীজি ওখানেই তখন আছেন। শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে নিয়ে বেলা 4টের সময় নতুন কেনা বেলুড় মঠের জমিতে একটু বেড়াতে বেরোলেন স্বামীজি। বিভিন্ন প্রসঙ্গ আলোচনা করছেন। তারপর আবার তিনি ফিরে এলেন ওই নীলাম্বরবাবুর বাগান বাড়িতেই। এইখানেই স্বামীজি শিষ্যের সাথে আলোচনা প্রসঙ্গে মৃত্যুকে তুচ্ছ করতে বলছেন। এক উদাত্ত আহ্বান। আজকের সৎপ্রসঙ্গ পর্ব 49-এর বিষয় এটি। স্বামীজি বলছেন, নয় মরেই যাবি, তোর আমার মতো কত কীট হচ্ছে মরছে, তাতে জগতের কি আসছে যাচ্ছে। শিষ্যকে মরে যাওয়ার জন্যে গুরুর এক প্রবল আহ্বান। শিষ্য তার কাছ থেকে চাইছেন শক্তি, যাতে মানুষের জন্য কাজ করবার প্রেরণা পান। শিষ্য স্বামীজিকে বলছেন, মহাশয়, আমাদের সে শক্তি কোথায়? আপনার 1/1 শক্তি থাকলে নিজেও ধন্য হতাম, অপরকেও ধন্য করতে পারতাম। স্বামীজি বলছেন, দুর্মূর্খ, শক্তি ফক্তি কেউ কি দেয়? ও তোর ভেতরেই রয়েছে, সময় হলেই আপনা আপনি বেরিয়ে পড়বে। তুই কাজে লেগে যা না, দেখবি এত শক্তি আসবে যে সামলাতে পারবি নি। পরার্থে এতটুকু কাজ করলে ভেতরের শক্তি জেগে ওঠে। পরের জন্য এতটুকু ভাবলে ক্রমে হৃদয়ে সিংহ বলের সঞ্চার হয়। তোদের এত ভালোবাসি, কিন্তু ইচ্ছা হয় তোরা পরের জন্যে খেটে খেটে মরে যা, আমি দেখে খুশি হই। শিষ্য বলছেন, কিন্তু মহাশয়, যারা আমার ওপর নির্ভর করে আছে তাদের কি হবে? স্বামীজি বলছেন, তুই যদি পরের জন্যে প্রাণ দিতে প্রস্তুত হোস, তো ভগবান তাদের একটা উপায় করবেনই করবেন। ন হি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিং তাত গচ্ছতি। গীতায় পড়েছিস তো? শিষ্য, আজ্ঞে হ্যাঁ। স্বামীজি, ত্যাগই হচ্ছে আসল কথা। ত্যাগী না হলে কেউ পরের জন্যে 16 আনা প্রাণ দিয়ে কাজ করতে পারে না। ত্যাগী সকলকে সমানভাবে দেখে, সকলের সেবায় নিযুক্ত হয়। বেদান্তেও পড়েছিস, সকলকে সমানভাবে দেখতে হবে। তবে একটি স্ত্রী ও কয়েকটি ছেলেকে বেশি আপনার বলে ভাববি কেন? তোর দোরে স্বয়ং নারায়ণ কাঙাল বেশে এসে অনাহারে মৃতপ্রায় হয়ে পড়ে রয়েছেন। তাঁকে কিছু না দিয়ে খালি নিজের ও নিজের স্ত্রী পুত্রদেরই উদর নানা প্রকার চর্বচুষ্য দিয়ে পূর্তি করা, সে তো পশুর কাজ। শিষ্য, মহাশয়, পরার্থে কাজ করতে সময় সময় বহু অর্থের প্রয়োজন হয়, তা কোথায় পাব? স্বামীজি বলছেন, বলি যতটুকু ক্ষমতা আছে ততটুকুই আগে কর না। পয়সার অভাবে যদি কিছু নাই দিতে পারিস, একটা মিষ্টি কথা বা দুটো সৎ উপদেশও তো তাদের শোনাতে পারিস না, তাতেও তোর টাকার দরকার। শিষ্য, আজ্ঞে হ্যাঁ, তা পারি। স্বামীজি বললেন, হ্যাঁ পারি, কেবল মুখে বললে হচ্ছে না। কি পারিস তা কাজে আমায় দেখা, তবে তো জানবো আমার কাছে আসা সার্থক। লেগে যা, কদিনের জন্য জীবন, জগতে যখন এসেছিস তখন একটা দাগ রেখে যা। নতুবা গাছ পাথরও তো হচ্ছে মরছে, ওইরূপ জন্মাতে মরতে মানুষের কখনো ইচ্ছা হয় কি? আমায় কাজে দেখা যে তোর বেদান্ত পড়া সার্থক হয়েছে। সকলকে এই কথা শোনাগে, তোমাদের ভেতরে অনন্ত শক্তি রয়েছে, সে শক্তিকে জাগিয়ে তোলো। নিজের মুক্তি নিয়ে কি হবে? মুক্তি কামনাও তো মহা স্বার্থপরতা। ফেলে দে ধ্যান, ফেলে দে মুক্তি ফুক্তি। আমি যে কাজে লেগেছি সেই কাজে লেগে যা। শিষ্য অবাক হয়ে শুনতে লাগলেন। স্বামীজি বলতে লাগলেন, তোরা ওই রকম ভাবে আগে জমি তৈরি করগে। আমার মতন হাজার হাজার বিবেকানন্দ পরে বক্তৃতা করতে নরলোকে শরীর ধারণ করবে, তার জন্য ভাবনা নেই। এই দেখ না, আমাদের ভেতর যারা আগে ভাবত তাদের কোনো শক্তি নেই, তারাই এখন অনাথ আশ্রম, দুর্ভিক্ষ ফান্ড কত কি খুলছে। দেখছিস না, নিবেদিতা ইংরেজের মেয়ে হয়েও তোদের সেবা করতে শিখেছে, আর তোরা তোদের নিজের দেশের লোকের জন্য তা করতে পারবি নি? যেখানে মহামারী হয়েছে
যেখানে জীবের দুঃখ হয়েছে, যেখানে দুর্ভিক্ষ হয়েছে, চলে যা সেদিকে, নয় মরেই যাবি। তোর আমার মতো কত কীট হচ্ছে, মরছে, তাতে জগতের কি আসছে যাচ্ছে? একটা মহান উদ্দেশ্য নিয়ে মরে যা। মরে তো যাবি, তা ভালো উদ্দেশ্য নিয়েই মরা ভালো। এই ভাব ঘরে ঘরে প্রচার কর, নিজের ও দেশের মঙ্গল হবে। তোরাই দেশের আশা ভরসা, তোদের কর্মহীন দেখলে আমার বড় কষ্ট হয়। লেগে যা, লেগে যা, দেরি করিসনি। মৃত্যু তো দিন দিন নিকটে আসছে, পরে করবি বলে আর বসে থাকিসনি, তাহলে কিছুই হবে না। এইভাবে মৃত্যুকে তুচ্ছ করে পরের জন্যে জীবনকে প্রাণিপাত করবার যে আহ্বান স্বামীজি জানাচ্ছেন, ঠিক এই প্রসঙ্গের আগেই শিষ্য স্বামীজির কাছে জানতে চেয়েছিলেন, স্বামীজি, আপনি এদেশে বক্তৃতা দেন না কেন? বক্তৃতার প্রভাবে ইউরোপ আমেরিকা মাতিয়ে এলেন, কিন্তু ভারতে ফিরে আপনার ওই বিষয়ে উদ্যম ও অনুরাগ যে কেন কমে গেছে তার কারণ বুঝতে পারি না। পাশ্চাত্য দেশের থেকে তো এখানেই আমাদের বিবেচনায় আপনার ওই রকম উদ্যমের অধিক প্রয়োজন। স্বামীজি এর উত্তরে জানাচ্ছেন, এদেশে আগে গ্রাউন্ড তৈরি করতে হবে, তবে বীজ ফেললে গাছ হবে। পাশ্চাত্যের মাটি এখন বীজ ফেলবার উপযুক্ত, খুব উর্বরা। দেশের লোকেরা এখন ভোগের শেষ সীমায় উঠেছে। ভোগে তৃপ্ত হয়ে এখন তাদের মন তাতে আর শান্তি পাচ্ছে না, একটা দারুণ অভাব বোধ করছে। তোদের দেশে না আছে ভোগ, না আছে যোগ। ভোগের ইচ্ছা কতকটা তৃপ্ত হলে তবে লোকে যোগের কথা শোনে ও বোঝে। অন্নাভাবে ক্ষীণ দেহ, ক্ষীণ মন, রোগ শোক পরিতাপের জন্মভূমি ভারতে লেকচার ফেকচার দিয়ে কি হবে? শিষ্যের পাল্টা প্রশ্ন, কেন? আপনিই তো কখনো কখনো বলেছেন এদেশ ধর্মভূমি, এদেশে লোকে যেমন ধর্মকথা বোঝে ও কার্যত ধর্মানুষ্ঠান করে, অন্য দেশে সেরূপ নয়। তবে আপনার জ্বলন্ত বাগ্মিতায় দেশ কেন নামেতে উঠবে, কেন ফল হবে না? স্বামীজি বলছেন, ওরে, ধর্মকর্ম করতে গেলে আগে কুর্মাবতারের পুজো চাই। পেট হচ্ছেন সেই কুর্ম, একে আগে ঠান্ডা না করলে তোর ধর্মকর্মের কথা কেউ নেবে না। দেখতে পাচ্ছিস না, পেটের চিন্তাতেই ভারত অস্থির। বিদেশির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা, বাণিজ্যে অবাধ রপ্তানি, সর্বাপেক্ষা তোদের পরস্পরের ভেতর ঘৃণিত দাসসুলভ ঈর্ষাই তোদের দেশের অস্থিমজ্জা খেয়ে ফেলছে। ধর্মকথা শুনতে হলে আগে এদেশের লোকের পেটের চিন্তা দূর করতে হবে, নতুবা শুধু লেকচার ফেকচারে বিশেষ কোনো ফল হবে না। শিষ্যের প্রশ্ন, তবে আমাদের এখন কি করা প্রয়োজন? বলছেন স্বামীজি, প্রথমত কতগুলি ত্যাগী পুরুষের প্রয়োজন, যারা নিজেদের সংসারের জন্যে না ভেবে পরের জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত হবে। আমি মঠ স্থাপন করে কতগুলি বাল সন্ন্যাসীকে তাই এই রূপে তৈরি করছি। শিক্ষা শেষ হলে এরা দ্বারে দ্বারে সকলকে তাদের বর্তমান শোচনীয় অবস্থার বিষয় বুঝিয়ে বলবে, ওই অবস্থার উন্নতি কীরূপে হতে পারে সে বিষয় উপদেশ দেবে, আর সঙ্গে সঙ্গে ধর্মের মহান সত্যগুলি সোজা কথায় জলের মতন পরিষ্কার করে তাদের বুঝিয়ে দেবে। তোদের দেশের মাস অফ পিউপিল যেন একটা স্লিপিং লেভিয়াথান। এদেশের এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, এতে শতকরা বড়জোর একজন কি দুইজন দেশের লোক শিক্ষা পাচ্ছে। যারা পাচ্ছে তারাও দেশের হিতের জন্য কিছু করে উঠতে পারছে না। কি করেই বা বেচারি করবে বল? কলেজ থেকে বেরিয়েই দেখছে সে 7 ছেলের বাপ, তখন যাতা করে একটা কেরানিগিরি, বড়জোর একটা ডেপুটিগিরি জুটিয়ে নেয়। এই হলো শিক্ষার পরিণাম। তারপর সংসারের ভারে উচ্চ কর্ম, উচ্চ চিন্তা করবার তাদের আর সময় কোথায়? আর নিজের স্বার্থই সিদ্ধ হয় না, পরার্থে সে আবার কি করবে? শিষ্য প্রশ্ন করছে, তবে কি আমাদের উপায় নাই? স্বামীজি, অবশ্য আছে। এ সনাতন ধর্মের দেশ, এদেশ পড়ে গেছে বটে, কিন্তু নিশ্চয়ই আবার উঠবে। এমন উঠবে যে জগৎ দেখে অবাক হয়ে যাবে। দেখিসনি, নদী বা সমুদ্রের তরঙ্গ যত নামে, ঢেউটা তারপর তত জোরে ওঠে। এখানেও সেইরূপ হবে। ওরে, দেখছিস নি, পূর্বাকাশে অরুণোদয় হয়েছে, সূর্য উঠবার আর বিলম্ব নেই। তোরা এই সময় কোমর বেঁধে লেগে যা, সংসার ফংসার করে কি হবে?
তোদের এখন কাজ হচ্ছে দেশে দেশে গাঁয়ে গাঁয়ে গিয়ে দেশের লোকদের বুঝিয়ে দেওয়া যে আর আলিস্যি করে বসে থাকলে চলছে না। শিক্ষাহীন ধর্মহীন বর্তমান অবনতিটার কথা তাদের বুঝিয়ে দিয়ে বলগে, ভাই সব ওঠো, জাগো, কতদিন আর ঘুমোবে? আর শাস্ত্রের মহান সত্যগুলি সরল করে তাদের বুঝিয়ে দিগে। এতদিন এদেশের ব্রাহ্মণেরা ধর্মটা একচেটে করে বসেছিল, কালের স্রোতে তা যখন আর টিকল না, তখন সেই ধর্মটা দেশের সকল লোক যাতে পায় তার ব্যবস্থা করগে। সকলকে গিয়ে বোঝাগে ব্রাহ্মণদের ন্যায় তোমাদেরও ধর্মে সমানাধিকার, আচণ্ডালকে এই অগ্নিমন্ত্রে দীক্ষিত কর। আর সোজা কথায় তাদের ব্যবসায় বাণিজ্যে কৃষি প্রভৃতি গৃহস্থ জীবনের অত্যাবশ্যক বিষয়গুলি উপদেশ দিগে। নতুবা তাদের লেখাপড়াতেও ধিক, আর তোদের বেদ বেদান্ত পড়াকেও ধিক। এইভাবেই সেদিন শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী স্বামীজির কাছ থেকে প্রবলভাবে উদ্দীপিত হয়েছিলেন। আজ তাহলে এখানেই থামলাম। ঠাকুর মা স্বামীজি আপনাদের মঙ্গল করুন। নমস্কার।